এই ব্যাংকের কিন্তু মূলধন সংগ্রহ হয়েছে এই প্রবাসী কল্যাণ তহবিলের টাকা থেকে। এই টাকাটা কিন্তু এই গরিব শ্রমিকরা যেটা জমা করে যায় বিদেশে যাওয়ার সময়, সেই টাকা জমে কয়েক হাজার কোটি টাকা হয়েছে। সেখান থেকে কিন্তু এই প্রবাসী কল্যাণ ব্যাংকের মূলধন তহবিল সরবরাহ করা হয়েছে। আমি ওই যে কথা বললাম, যে মুখে যে কথাটা বলবো, আমি আগেও আবারও বলবো যে আমাদের পরিচালক কারা, আমাদের অভিভাবক কারা, রাজনৈতিক প্রতিষ্ঠানগুলো, তারা দেশ পরিচালনা করেন, রাষ্ট্র চালান, তাদের মাধ্যমে হবে। তাদের কমিটমেন্টসগুলো ইশতেহারে যা থাকবে এটা যেন বাস্তবে আমরা দেখতে পাই, এক। আর দ্বিতীয় হলো যে প্রবাসী কল্যাণ ব্যাংকের যে কথাটা আপনারা আনছিলেন, আপনারা অনেকে জিনিসটা জানেন কি না, এই ব্যাংকের কিন্তু মূলধন সংগ্রহ হয়েছে এই প্রবাসী কল্যাণ তহবিলের টাকা থেকে। এই টাকাটা কিন্তু এই গরিব শ্রমিকরা যেটা জমা করে যায় বিদেশে যাওয়ার সময়, সেই টাকা জমে কয়েক হাজার কোটি টাকা হয়েছে। সেখান থেকে কিন্তু এই প্রবাসী কল্যাণ ব্যাংকের মূলধন তহবিল সরবরাহ করা হয়েছে। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। এটি কোনো সরকারি কোনো টাকা ছিল না, এইটা ওই কল্যাণ তহবিলের এই গরিব শ্রমিকের এই জমানো টাকা থেকে দেওয়া হয়েছে। এখন সেখানে কিছু লোকজনকে বিলাসিতা করবার জন্য বিভিন্ন রকমের চাকরি বাকরি দেওয়া হয়েছে। এরা তাদের কোনো জবাবদিহিতা কোথাও আছে কিনা আমি জানি না, যে তারা যে পারপাসে তাদেরকে এই যে তারা বিনা সুদে সাশ্রয়ীভাবে এদেরকে সহায়তা করবেন, তাদের অ্যাকাউন্টগুলো অপারেট করবার চেষ্টা করবেন, বিদেশ থেকে তারা রেমিটেন্স পাঠাতে গেলে এই শ্রমিকের সাথে যেন ট্রাইবাটি একটা এগ্রিমেন্ট হয় এবং তিনি ওখানে যাবেন, কাজ করবেন, টাকাটা ফেরত দিবেন এবং বৈধ পথে টাকাটা আসবে। এই কাজগুলোর তদারকি এবং একটা জবাবদিহি একটা বোধহয় বের করা দরকার এই সরকারের উচিত, যে কি করতে পেরেছে এই ম্যানেজমেন্টটি। যদি করতে না পারে তাহলে এটার আগপাশ তলা চেঞ্জ করা উচিত। আর এখানে সব সময় কিন্তু সরকারি কর্মকর্তাদেরকে দেওয়া হয়েছে। সরকারি কর্মকর্তাদেরকে দিলে হয়তো একজন সচিবকে দিয়েছেন আপনি, অথবা একজন উপসচিব বা অতিরিক্ত সচিবকে দিয়েছেন। ওই ভদ্রলোকের আরো 42টা কাজ আছে। 43 নম্বর কাজ হচ্ছে প্রবাসী কল্যাণ ব্যাংকের কোনো একটা কাজ দেখা। উনি ওখানে অ্যাটেনশনও দিতে পারছেন না। ওখানে ডেডিকেটেড লোকজন দরকার যারা এটাকে নিয়ে কাজ করবেন। ওখানে ম্যানেজমেন্টে যারা থাকবেন, এক্সিকিউটিভস লেভেলে যারা থাকবেন, তাদেরও একটা জবাবদিহি থাকা উচিত যে আমি কি করা উচিত, এটা টার্গেট থাকা উচিত। এটা উনি সফল হতে পারেন, ব্যর্থ হতে পারেন, বাট চেষ্টাটা কি হচ্ছে, কোন দিকে হচ্ছে, ভালো করার জন্য হচ্ছে না ঘরে বসে থাকার জন্য হচ্ছে। এই যে আপনি যে বলছেন, আমি এটা শুনলাম, আমি আরো একটু খোঁজখবর নেওয়ার চেষ্টা করবো, হয়তো বিভিন্নভাবে যে এই যে এখান থেকে ব্যাংক থেকে যে ঘুষ দিয়ে টাকা নিতে হয়। প্রতিমন্ত্রী, প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী নুরুল হক নুরু নিজে বলেছেন যে প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে ঋণ নিতে গিয়ে দরিদ্র অভিবাসীদের কাছ থেকে 10 থেকে 20 হাজার টাকার ঘুষ নেওয়ার অভিযোগ তিনি পেয়েছেন। আমার তো মনে হয় এটি একটা ক্লাসিক এক্সাম্পল হতে পারে। মন্ত্রী নিজে এটা ইনিশিয়েটিভ নিতে পারেন পাইলট ওয়ার্ক হিসেবে, যে আমি এইটা পেয়েছি, আচ্ছা এখন দেখি তো কোথা থেকে কে নিয়েছেন। একটা দুটোকে যদি একটা এক্সাম্পলারি পানিশমেন্টের মধ্যে আনা যায়, এই প্রবাসী কল্যাণ ব্যাংকের এই অপরাধটাকে যদি পানা যায়, বাংলাদেশের ব্যাংকিং ব্যবস্থায় যে অনাচার হয়েছে, যে লুটপাট হয়েছে, এটা বন্ধ হবে। এই অনাচার লুটপাট কি শুধু কি রাজনীতিবিদরা করেছেন? এই ব্যাংকাররা জড়িত নেই তাদের মধ্যে? তা না হলে এটাকে বোর্ড নাই, ম্যানেজমেন্ট নাই? এদের প্রত্যেককে যদি একটা জবাবদিহির মধ্যে আনা যেত, একজনকেও কি আমরা কোনো শাস্তির মধ্যে আনতে পেরেছি যারা ইচ্ছা করে ঋণ খেলাপি হয়েছেন, টাকা নিয়েছেন, নির্বাচন করেছেন? আমরা এমন গল্প শুনেছি, সরকারি ব্যাংকগুলোতে পাঠানো হয়েছে যে তোমাকে আমরা নমিনেশন দেব, তুমি ওখান থেকে ঋণটা নাও। ওখানে এমডি চেয়ারম্যানকে বলে দেওয়া হয়েছে ওরে টাকা দেন। ও টাকা নিয়েছে, এসে চাঁদা দিয়েছে। কোথায় দিয়েছে? রাজনৈতিক দলকে দলীয়ভাবে দিয়েছে কিনা জানা, কিন্তু কতিপয় ব্যক্তি নিয়েছেন। ওই লোকের ওই লিঙ্কটাও খেলাপি হয়েছে। তিনি নমিনেশন পেয়েছেন, টাকা দিয়েছেন, এবং এরপর টাকা তো ফেরত দিতে পারছেন না, কারণ হয়তো সেই টাকা এখন নাই। এই কালচার কিন্তু এখন যে বন্ধ হয়ে গেছে চূড়ান্তভাবে তা বলবো না আমরা, কারণ প্রচুর ঋণ খেলাপি ঋণ পুনর্তফসিল করে কিন্তু নির্বাচন করেছেন। এবং আমি আরো 2-1 জায়গায় আরো বলেছি এবং আমি বলতেই থাকবো, আমাদের বাংলাদেশের টাকা যারা নিয়ে এমপি হবেন, মন্ত্রী হবেন, পুনর্তফসিল করে যারা এটা করেছেন, তারা কিভাবে ঋণগুলোকে আবার স্বাভাবিকভাবে পরিশোধ করছেন, সেটাও আমরা মনে করি মিডিয়ার মাধ্যমে এগুলো আমাদের নজরে থাকা উচিত। এটা আমাদের বাংলাদেশের সম্পদ। একজন মন্ত্রী হওয়ার জন্য তিনি টাকা নেবেন, সরকারের টাকা, বাংলাদেশের মানুষের টাকা নিয়ে, ব্যাংকের টাকা নিয়ে, তারপরে এগুলোর কোনো খেলাপি হবে, আর উনি খালি রিশিডিউল করতে থাকবেন ওই কাজীর গরুর মতো, হিসাবে আছে গোয়ালে নাই। উনার কাছেও টাকা নাই, কারণ উনি তো টাকা পাচার করে দিয়েছেন বিদেশে, অথবা কোনোভাবে কোনো নেতাকে চাঁদা দিয়ে দিয়েছেন, অথবা বিদেশে বাড়ি 5টা কিনেছেন, আর আমরা এখানে হা হা করছি। এটা তো চলতে দেওয়া যায় না। আমার মনে হয় নতুন সরকারের প্রধানমন্ত্রী এই বিষয়গুলো নিয়ে যথেষ্ট ইনিশিয়েটিভ নিচ্ছেন, আমরা তার কাছেই চাইব
তার কাছেই চাইবো তিনি যেন এই ইনিশিয়েটিভটা নেন, যে আপনারা যারা এখানে মন্ত্রী এমপি হতে এসছেন, ঋণ পুনঃতফসিল করেছেন, আপনারা কিভাবে করছেন এটা মূল্যায়ন হওয়া উচিত। এবং তিনি যেন এগুলোর একটা রিভিউ আমাদেরকে জানানোর দরকার নাই, উনি অন্তত যেন জানেন যে যেহেতু তিনি হেড অফ দি গভর্নমেন্ট, তার কাছে যেন নজরে থাকে, তিনি তার ব্যাংকগুলোকে ইনস্ট্রাকশন দেওয়া উচিত যে আমার দলের যতগুলো মন্ত্রী এমপি পুনঃতফসিল করে এসছে এরা কিভাবে কি করছে, আমাদেরকে এটা বার্ষিক একটা তথ্য দিতে থাকবেন আপনারা। তাহলে উনিও বুঝতে পারবেন যে অন্যায় অবিচারটা কিভাবে হচ্ছে। এখন যদি আপনি 50 লাখ টাকার খরচ করেন বাড়তি, এই টাকাটা তো আপনাকে ইনকাম করতে হবে, রাজনীতি তো কোনো ইনকামের জায়গা নয়। তাহলে তিনি অন্যায়ভাবে কিছু টাকা জোগাড় করবেন। তাহলে এই রকমের ওই সিন্ডিকেট, অসৎ রিক্রুটিং এজেন্ট, তারপরে এই যে শ্রমবাজারের সাথে অসৎ ব্যবসায়ী জড়িত, ওদের কাছ থেকে তারা টাকা গ্রহণ করবেন। আপনি যদি পথটা খোলা রাখেন তাহলে তো এগুলো চলতে থাকবে। আপনাকে এগুলোকে খাতোয়ারি বন্ধ করতে হবে, এক একটা লিকেজ একেবারে ক্লোজ করে দিতে হবে, যে এখান থেকে আর টাকা আসা যাবে না। আসলেও কিভাবে আসছে, কেন আসছে, কোত্থেকে আপনি দিলেন, এই জিনিসগুলো হওয়া উচিত। এইগুলো যদি হয়, আমার মনে হয় আমাদের শ্রমবাজার রক্ষা করতে হবে, এতে কোনো বিকল্প নেই। 10 থেকে 12 লক্ষ লোক যদি প্রতি বছর দেশ থেকে বাইরে যদি কাজে যেতে না পারে, দেশের বিষয়ে একটা অশান্তি তৈরি হবে, কারণ আমরা মানুষকে কাজ দিতে পারছি না। আমার এখানে এমপ্লয়মেন্টের সেই স্কোপ নেই, আর আমার ইকোনমির সাইজও এমন না যে একেবারে ফু দিবার বড় একটা ইন্ডাস্ট্রি হয়ে যাবে, এটা নাই। আমি ইচ্ছা করলেও আমি ইকোনমির জন্য কন্ট্রিবিউশনও নিতে পারি না বিভিন্ন দেশ থেকে, বিভিন্ন রকমের, আপনি এগুলো ভালো বলতে পারবেন, অনেক রকমের আন্তর্জাতিক রাজনৈতিক ইকুয়েশন আছে। ইচ্ছা করলে একজনের কাছ থেকে আমি অনেক টাকা নিতে পারি না। একটা দেশ আমি পুরোপুরি, যার কাছে টাকা আছে সব টাকা তার কাছ থেকে নিতে গেলেও আরেকজন জিজ্ঞেস করে তো আপনি তো ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছেন। ধমক দামক তো আমাদের খেতে হয়। আমাদের ডিপ্লোমেসি কি হয়েছে, আমাদের ডিপ্লোমেসিটা আজ পর্যন্ত খুব ভালো বন্ধুত্বের ডিপ্লোমেসি হয় নাই। আমার ক্রাইসিসের সময় আমার পাশে এসে দাঁড়ানোর বন্ধু ডিপ্লোমেট কান্ট্রিটাকে আমি তেমন পাইনি, বরং আমরা পেয়েছি কি শাসন আর শোষণের ডিপ্লোমেসি। কেউ আমাকে শোষণ করবার জন্য আমার সাথে ডিপ্লোমেটিক রিলেশন রেখেছেন, তার সাথে তিনি করেছেন, আর কেউ শাসন করেছেন, তার কথা মতো এটা করবো ওইটা করবো এটা করেছেন। আমাদের এই বন্ধুত্বের ডিপ্লোমেসিটা আমরা করতে পারি নাই। যদি আমরা পারতাম তাহলে আমরা অনেক কিছুই করতে পারতাম। অনেকগুলো সৌদি আরব, মধ্যপ্রাচ্যের দেশ, এদের সাথে কিন্তু আমাদের খুব ভালো ডিপ্লোমেটিক টাইম নাই, আমরা ডিপেন্ড করতে পারি না। তারা যেটুক প্রয়োজন ওইটুক নে, যখন ফেরত দরকার হয় দিয়ে দে। এক্সট্রা করে যে আমার জন্য কিছু করা, সৌদির সাথে সৌদির সাথে একটা সম্পর্ক তৈরি হওয়ার চেষ্টা হচ্ছে, আমরা মনে করি এগুলো হোক, এবং এখানে ইকোনমিক ডিপ্লোমেসিটা হোক, ওনাদের মতো অভিজ্ঞ লোকজনের বুদ্ধি পরামর্শ নেওয়া হোক। সব খালি রাজনৈতিক দলের কর্মী আর নেতারাই কিন্তু বোঝেন না, কিছু কিছু একাডেমিশিয়ান আছেন যারা জানেন বুঝেন, তাদের বুদ্ধি পরামর্শ নেন। একটা ট্রেন্ড আমি দেখতে পাচ্ছি, আপনারা হয়তো খেয়াল করেছেন, আমাদের নতুন প্রধানমন্ত্রী কিন্তু প্রায় বিভিন্ন খাতের মানুষজনের সাথে কথা বলছেন, পরামর্শ নিচ্ছেন, শুনছেন। এটা খুব ভালো লক্ষণ, উনি এটা জারি রাখুন। আমি বলবো এটা থেকে নিয়ে উনি দেশের কল্যাণে এবং তার রাজনৈতিক দর্শনের কল্যাণের জন্য এটা কাজে লাগান। জি।